ছুরি হাতে একজন এগোতে লাগলো জাসবিরের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তা দেখলো জাসবির। লোকটি যেই না আঘাত করতে উদ্যত হলো, ঠিক তখনই পাল্টা আঘাত করলো জাসবির। ডান হাতে ভয়াল এক থাবায় তার বাম গাল ফাটিয়ে ফেলল। এ দেখে ক্ষিপ্ত হলো বাকি চারজন, আর ছিটের সাথে লেপটে গেল ভীত সন্ত্রস্ত আঁচল। সে স্পষ্ট অনুভব করতে পারছে তার সারা দেহ কাঁপছে, ভয় কাঁপছে, অশ্রুসিক্ত হয়ে গেছে এই দুনয়ন। চারজন একসাথে চওড়া হলো জাসবিরের উপর। তারা কিছু বুঝে ওঠার আগেই উবু হয়ে মাটিতে পড়ে থাকা ছুরিটা আয়ত্ত করে নিল জাসবির। গুটি কয়েক ছুরির আঘাতে জর্জরিত হলো চারজন। রক্তে রঞ্জিত হলো তাদের দেহ। আঁতকে উঠল আঁচল। কিছু অনুধাবন করার পূর্বেই তার পাশে কার্ডোর খুলে গেল। ওকে জোরপূর্বক গায়ে থেকে বের করে আনলো এক মুখোশধারী। ছুরি তাক করলো ওর দিকে। ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়ল আঁচল। ভুলে গেল প্রতিক্রিয়া ব্যক্ত করতে, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে। মুখোশধারী ব্যক্তি যেই না ছুরি দিয়ে আঁচলকে আঘাত করবে, অমনি তার ছুরি ধরে রাখা হাতের উল্টো পিঠে গেঁথে গেল একটি ছুরি। রক্ত ছিটকে পড়ল আঁচলের মুখে। যন্ত্রণায় কোকিয়ে উঠল সেই ব্যক্তি। ডান পাশে তাকানোর পূর্বে মাটিতে লুটিয়ে পড়ল সে। ভয়ঙ্কর চোখে আহত ব্যক্তিটির দিকে তাকিয়ে রয়েছে জাসপ্রীত। হুঁশ ফিরল সেকেন্ডের মধ্যেই। কয়েকজন হৈ হৈ করে পেছন হতে ছুটে আসছে। ডান পাটি মাটিতে ছুঁয়ে গোল গোল করে চক্রাকারে ঘুরে দাঁড়ালো জাসপ্রীত। হাতে থাকা ছুরিটি তাদের দুপাটি দিয়ে আঁকড়ে ধরল। ধীরে ধীরে গুটিয়ে নিল শার্টের দু স্লিভ। অতঃপর বাঁ হাতে ছুরিটি নিয়ে বাম হাত হতে ডান হাতে ছুরিটা চালান করলো। ছুটে এলো দুজন। জাসবিরের ছুরির এক আঘাতে কিঞ্চিত ছিঁড়ে গেল দুজনের বুকের চামড়া। রক্তের ফোঁটা ছিটকে পড়ল জাসবিরের মুখে, পরনের শার্টে। হতবিহ্বল আঁচল সেটে গেল গাড়ির সঙ্গে। চোখের সামনে রক্তারক্তি আজও অদীপ্তসাম জাসবিরের ভয়ঙ্কর এই রূপ মানতে ব্যর্থ মেহরোজ আঁচল। মুহূর্তের মধ্যে এক টানে আঁচলকে সরিয়ে নিল জাসবির। আঁচলের পূর্বের জায়গায় গাড়ির কাছে বিদ্ধ হলো ছুরি। আঁচলকে বাঁ হাতে বাহু জড়িয়ে আগলে রেখে হিংস্র নয়নে আঘাতকারীর দিকে তাকালো জাসবির। তার দিকে তাকিয়ে ছুরিকাঘাত করলো হঠাৎই আক্রমণ করে বসা একজনের বুকে। রক্তে রঞ্জিত হলো আঁচলের মুখশ্রী, পোশাকের অংশবিশেষ। চক্ষু বন্ধ করে নিল ভীত সন্ত্রস্ত আঁচল। এ দেখে মারাত্মক ভয় পেল সে ব্যক্তি যে কিনা আঁচলকে উদ্দেশ্য করে ছুরি মেরেছিল এবং যা লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির কাছে বিদ্ধ হয়েছে। পেছন হতে এক কাপুরুষ আঘাত করতে উদ্যত হলো। তা টের পেয়ে আঁচলকে শক্ত করে বাঁ হাতে নিজের সঙ্গে মিশিয়ে মাটি থেকে ইঞ্চি দুয়েক উপরে তুলে তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো জাসবির। ছুরির আঘাতে ছিঁড়ে ফেলল আক্রমণকারীর বাম বাহু। রক্তের ফোয়ারা দেখে ভয় জড়সড় আঁচল মুখ লুকালো জাসবিরের বা কাঁধে। প্রাণপিয়াকে নিজ বাহুরে আগলে রেখেই বাকিদের মোকাবেলা করল। পুরো 15 জনকে একা হাতে কুপকাত করল আজও দীপ্তিসাম জাসবির। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে আহতরা। রক্তে ভিজে গিয়েছে পথ। অসহনীয় যন্ত্রণায় ছটফট করছে আহতরা। রক্তে মাখামাখি জাসবির ও আঁচল দুজনেই। আস্তে করে আঁচলকে বাহাদুর হতে মুক্তি করল জাসবির। ডান হাতে থাকা ছুরিটা ছুঁড়ে ফেলল মাটিতে। রক্তাক্ত ডান হাতে শক্ত করে আঁকড়ে ধরল নিজ চুলের মুঠি। হিংস্র পশুর ন্যায় গর্জে উঠল। স্পষ্ট দৃশ্যমান হলো জাসবিরের কপালের দুপাশের রগ। ফুলে ফেপে উঠেছে ঘাড়ের রগ সমূহ। হু করে কেঁদে উঠল আঁচল। আঁচলের কান্নার স্বর কর্ণ করে পৌঁছাতেই ওর দিকে তাকালো জাসবির। পুরো রক্তিম আভা ফুটে উঠেছে আঁচলের মুখশ্রীতে। সে রক্ত মাখা ডান হাতের তর্জনী উঁচিয়ে জড়ানো কণ্ঠে বলতে লাগলো, আপনি আপনি খুনি, খুন করেছেন আপনি। চরম ক্ষিপ্ত হলো জাসবির। তেড়ে এলো আঁচলের দিকে। রক্তাক্ত ডান হাতে খামচা ধরল আঁচলের বাম বাহু। আঁচলের যন্ত্রণা অবজ্ঞা করে হিসিয়ে সাপের মতো ফনা তুলে বলল, ইস, একটাও শব্দ না, নইলে। না। চিৎকার করে জাসবিরের হাত হতে মুক্ত হলো আঁচল। কাঁদতে কাঁদতে উল্টো পথে দৌড় লাগালো। চলে গেল দৃষ্টিসীমার বাহিরে। দু হাতে মাথার চুলগুলো খামচে ধরল জাসবির। ক্ষিপ্ত নয়নে চোখ বুলালো আহত ব্যক্তিদের উপর। ঘটনাস্থল শান্তিনীরের পেছনের রাস্তা ছিল, তাই অতি সহজেই রক্তমাখা আঁচল শান্তিনীরে পৌঁছাতে পেরেছিল। শূন্য রিসেপশনে বেরিয়ে ছুটে গেল নিজ রুমে। নিহা তখন পাশের রুমে, তাই সবটাই ওদের অগোচরেই রয়ে গেল। রক্তমাখা আঁচল দ্রুত ঢুকে পড়ল ওয়াশরুমে। অতঃপর
রক্তিম চোখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রয়েছে আঁচল। নিষ্প্রভ তার চাহনি, চোখে এক ফোঁটাও অশ্রু নেই। অতি শোকে যেন সবটুকু অশ্রু শুকিয়ে গেছে। আজ জাজবীরের ভয়ঙ্কর অন্য রূপ দেখে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গিয়েছে সে। হৃদগহীনে বেড়ে ওঠা প্রেম বৃক্ষটি যেন অকালেই ঝরে পড়ল। সদা নির্ভেজাল ঝামেলা মুক্ত আঁচল তার হবু পরে ভয়ঙ্কর হিংস্র এই রূপ মানতে পারছে না। তার হৃদয়ের আয়না ভেঙে চুরে অগণিত টুকরো হয়ে গেছে। সেই টুকরোগুলো যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তুমি ভুল। একজন খুনির তরে হৃদয় সঁপেছ। বড্ড অবুঝ বোকা তুমি মেহেরোজ আঁচল। বোধহীন তুমি ভুল মানুষকে হৃদয়ে ঠাঁই দিচ্ছিলে। এ কি করলে তুমি? সৎ পুলিশ অফিসারের কন্যা হয়ে শেষমেশ খুনির জীবনে ছড়িয়ে পড়লে। ছি, ধিক্কার জানাই তোমায়। এই ঘৃণা ভরা কটূক্তি আর সইতে পারল না আঁচল। আয়নায় এক মুঠো পানি ছুঁড়েই নিজ প্রতিবিম্ব ধুয়ে মুছে ফেলল। রক্তিম চোখে তাকিয়ে দিল সম্মুখে। তখনই দরজায় নক করল নিহা। আঁচল, এই আঁচল, এই এখনো বের হচ্ছে না কেন? ঠান্ডা লেগে যাবে তো। সে কখন থেকেই ডেকেই চলেছে, আঁচল শুনতেই পায়নি। এতক্ষণে শুনতে পেলেও আঁচল জড়ানো কণ্ঠে কোনো মতে বললেও, আমার জামার তোয়ালে একটু দাও। চমকালো নিহা। জামা কাপড় ছাড়াই গোসলে গিয়েছে? আঁচল তো কখনো এমন করে না। আজ হলোটা কি ওর? এমন অদ্ভুত আচরণ করছে কেন? কিছু বোধগম্য হলো না নিহার। সে চুপচাপ পা বাড়ালো জামা ও তোয়ালে নিতে। রক্তে রঞ্জিত দেহে আশাকুঞ্জে প্রবেশ করলো জাসপ্রীত। অবেলায় কেউই হলরুমে নেই, তাই সুবিধেই হলো। বড় বড় পা ফেলে এগোতে লাগলো রুমের দিকে। পথিমধ্যে দেখা হলো একজন গৃহকর্মীর সঙ্গে। পুরুষ গৃহকর্মী, বহু বছর ধরে এখানে কর্মরত রয়েছে। আকস্মিক জাজবীরের রেহেন ভয়ঙ্কর রূপ দেখে মারাত্মকভাবে ঘাবড়ে গেল সে। কিন্তু জাজবীরের শীতল চাহনি দেখে কাঁপা কাঁপা ঠোঁট নাড়িয়ে কিছু বলতে পারল না। চুপচাপ প্রস্থান করলো সেথা হতে। অতঃপর নির্দ্বিধায় নিজ রুমে প্রবেশ করলো জাজবীর। দীর্ঘ সময় ধরে গোসল করলো জাজবীর। বাথসোপের ছোঁয়ায় ছোঁয়ায় মুছে ফেল নোংরা রক্ত হিংস্র এক অভিজ্ঞতা। উদম দেহে শুধুমাত্র ট্রাউজার পরে ওয়াশরুম হতে বেরিয়ে এলো জাজবীর। তোয়ালে দিয়ে আলতোভাবে কোনো রকমে ভেজা চুলগুলো মুছে তোয়ালে ছুঁড়ে ফেলেও বিছানার এক প্রান্তে। অতঃপর দুহাত পা ছড়িয়ে দেহ এলিয়ে দিল নরম বিছানায়। ক্লান্ত শরীর এখন নিদ্রা যাইছে, বুঝে আসছে আঁখি পড়ল। ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। খানিকক্ষণ বাদে হঠাৎই শ্রবণেন্দ্রিয় ভেসে এলো ঘাবড়ানো মেয়েলি স্বর। আপনি খুনি? খুন করেছেন আপনি? চকিতে চোখ মেরে তাকালো জাসপ্রীত। লালাভ আভা ছড়িয়ে পড়েছে তার আখিতয়। মিনিট খানেকের মতো বিছানায় পড়ে রইল সে। অতঃপর উঠে দাঁড়ালো। ভেজা চুলে কয়েকবার তোয়ালে চালিয়ে চুলগুলো মুছে নিল। পা বাড়ালো কাবার্ডের দিকে। কাবার্ড খুলে কাবার্ডের পাল্লা খুলে ধূসর রঙের একটা শার্ট ও প্যান্ট বের করলো। অল্প সময়ের মধ্যে শার্ট প্যান্ট পরে তৈরি হলো। হাতে দামি ব্র্যান্ডের রিস্ট ওয়াচ পরে চুলগুলো সেট করে নিল। শার্টের দুই স্লিভ গোটাতে গোটাতে কক্ষ হতে বেরিয়ে এলো জাসপ্রীত। নিজ কক্ষে বিছানায় শুয়ে রয়েছে আঁচল। দেহে পাতলা কাঁথা জড়ানো। চোখে ঘুম নেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে ধরিত্রীতে। চারিদিক ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে আধারে। কিন্তু আঁচলের হৃদদিগন্ত বহু আগে আধারে নিমজ্জিত হয়ে গিয়েছে। সেখানে বিন্দুমাত্র আলোকছটা নেই, আছে শুধু আধার ও আধার। এমনি সময় রুমে এলো নিহা। রুম অন্ধকার দেখে তার ভ্রু কুঁচকে গেল। সুইচ বোর্ডে হাত রেখে লাইট অন করলো নিহা। অবেলায় আঁচলকে এভাবে শুয়ে থাকতে দেখে চমকে গেল। ধীর পায়ে হেঁটে আঁচলের শিউরে দাঁড়ালো। মৃদুস্বরে ডাকলো, আঁচল। তাকালো আঁচল। নিহা মৃদু হাসার চেষ্টা করে বলল, কি হয়েছে তোমার? অসুস্থ? না বোধক মাথা নাড়ল আঁচল। তাহলে এই সময় শুয়ে আছো যে? আর কেমন অন্যরকম ব্যবহার করছো? আমি ঠিক আছি। কণ্ঠস্বর কেমন একটা শোনালো নিহার নিকটে। তাতে পাত্তা না দিয়ে নিহা মুচকে এসে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে আঁচল ডিয়ার। সে এসেছে। চলে যেতে বলো ওনায়। বেশ চমকালো নিহা। সে তো একবারও জাজবীরের নাম নেনি, কিংবা জাজবীরের এমন অবেলায় আসার অভ্যেস রয়েছে। তাহলে আঁচল টের পেল কি করে? দৈব শক্তি আছে নাকি? আস্তাগফিরুল্লাহ, এসব কি ভাবছে সে? দৈব জৈব কিছু হয় নাকি? নিজের বোকা মনোভাব লুকিয়ে নেহা বলল, তুমি কি করে বুঝলে ভাইয়া এসেছে? অন্য কেউ তো হতে পারতো। ওনার সাথে দেখা করার ইচ্ছে নেই, চলে যেতে বলো ওনায়।
তুমি এসব কি বলছো? ভাইয়া কষ্ট করে এসেছেন, দেখা না করে চলে যাবে? পাক। আঁচলের কাটকাট জবাব শুনে নিহা হতবাক। আঁচলের এ কোন নয়া রূপ দেখছে সে? তার চেনা মেহরজ আঁচল তো এমন মেয়ে নয়। তবে এ কি হলো তার? শান্তশিষ্ট ভদ্র মেয়েটি হঠাৎ এমন আচরণ করছে কেন? কিছু হয়েছে কি? আজ অদীপ্তসাম জাজবিরের সামনে গুটিফুটি মেরে দাঁড়িয়ে রয়েছে নিহা। মুখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা। জাজবির গম্ভীর স্বরে বলল, আঁচল সত্যি আসবে না? মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দিল নেহা। যথেষ্ট অসন্তুষ্ট হলেও জাসবির, তবুও তা প্রকাশ করলো না। মোলায়েম স্বরে বলল, ওকে কাইন্ডলি আরেকবার বলবে আসতে? ইটস রিয়েলি আর্জেন্ট। মায়া হলো নিহার। আস্তে করে বলল, ঠিক আছে, বলছি। গুটিসুটি পায়ে চলে গেল নিহা। ক্লান্ত দেহ সোফায় এলিয়ে দিল জাসবির। দু চোখ বন্ধ করে বসে রইল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে জোরে জোরে। মস্তিষ্ক যেন ফাঁকা ফাঁকা লাগছে। অশান্ত হয়ে পড়েছে হৃদয়। কিচ্ছুটি ভালো লাগছে না, কিচ্ছুটি না। খানিক বাদে ফিরে এলো নিহা। পদধ্বনি শুনতে পেয়ে আশার আলো দেখতে পেয়েছিল জাসবির, কিন্তু চোখ খুলে নিহাকে একাকী দেখিয়ে হতাশ হলো। আসেনি? ভাইয়া, ওর নাকি ভালো লাগছে না, তাই। ইটস ওকে। তোমায় প্যারেশানি দেওয়ার জন্য আই এম সরি। তুমি এবার যেতে পারো। মনটা খারাপ হয়ে গেল নিহার। এত করে চাচলকে অনুরোধ করলো, মেয়েটা কিছুতেই আসলো না। খাটে শুয়ে শুয়ে কি এত ভাবছে আল্লাহই মালুম। এই প্রথমবার আঁচলের আচরণে অসন্তুষ্ট হলো নিহা। চুপচাপ চলে গেল সেটা হতে। হতাশায় ভেঙে পড়ল জাসবির। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। খেয়াল করলো রিসেপশনিস্ট মেয়েটি কেমন করে তাকিয়ে রয়েছে ওর দিকে। বিরক্ত হয়ে সেটা হতে প্রস্থান করলো জাসবির। গাড়ির সিটে দেহ এলিয়ে দিয়ে শান্তি নীরের রুম নাম্বার 202 এর জানালা তাকিয়ে রয়েছে জাসবির। দুচোখ তার ঘোলাটে হয়ে উঠেছে। ক্লান্তির তরুণ বুঝে আসছে আঁখি পল্লব। একটুখানি নিদ্রা খুব করে দরকার। তবুও বাড়ি ফিরল না সে। চারিদিকে ছেয়ে গেছে আধারে। চন্দ্রিমার আলো আছড়ে পড়ছে জাসবিরের মুখে। অসম্ভব সুদর্শন লাগছে তাকে। এই ক্লান্ত সুদর্শন মানুষটি গত 2 ঘন্টা ধরে গাড়িতে বসে রয়েছে, তাকিয়ে রয়েছে প্রিয়দর্শিনীর জানালায়, তার একটুখানি সাক্ষাতের জন্য, অশান্ত হৃদয়ে শান্তি ফিরিয়ে আনার জন্য। কিন্তু আফসোস, নির্দয় মেয়েটি ভুলেও দেখা দিল না। অন্য সময় জানালার ধারে অসংখ্য সময় কাটিয়ে দেওয়া মেয়েটি আজ একবারের জন্য জানালায় এলো না। যেন জেনে শুনে শাস্তি দিচ্ছে এই পাগল প্রেমিককে। তার চোখে আঙ্গুল তুলে বুঝিয়ে দিচ্ছে সে খুন করেছে নির্দয়ভাবে। সে পাষাণ। চক্ষুজোড়া কেমন ঝাপসা হয়ে এলো। জানালা হতে দৃষ্টি সরিয়ে নিল জাসবিন। সোজা হয়ে বসলো। বা হাতে থাকা মোবাইল দিয়ে কল করলো। 40তম বারের মতো মিসড কল হলো। নির্দয় মেয়েটি কল রিসিভ করলো না। ধৈর্য হারালো না জাসবিন। পুনরায় কল করলো। এবার সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোন সুইচ অফ বলছে। রাগে ক্ষোভে মোবাইলটা বা হাতের তেলোয় পিষে ধরলেও জাসবির লালাভ আভা ফুটে উঠেছে দু চোখে। শিরায় উপশিরায় বইছে ক্রোধ। আঁখি পল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো সে। 20 থেকে উল্টে কোণে একে পৌঁছালো। ধীরে ধীরে প্রশমিত হলো ক্রোধের পরিমাণ। মোবাইলটা পাশের সিটে ফেলে দিল। নিজেকে সামলিয়ে চালু করলো গাড়ি। খানিকের মধ্যেই প্রস্থান করলো সেটা হতে। গাড়ির প্রস্থানের শব্দ টের পেয়ে নেত্রকোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের ভেতর কেমন যেন যন্ত্রণা হচ্ছে, অসহনীয় যন্ত্রণা। শূন্যতা আঁকড়ে ধরেছে আষ্টে পৃষ্ঠে। হাহাকার হচ্ছে বক্ষব্যঞ্জনের অন্তরে। চক্ষু পর্দায় ভেসে উঠল গোমরামুখ মানুষটির অকৃত্রিম হাসির রেখা। সেদিন ছিল এইচএসসি রেজাল্ট প্রকাশের দিন। অন্যবারের মতো এবারও আঁচল রিল্যাক্সড মোডে রয়েছে। যদিও বা ভেতরে ভেতরে চিন্তা কুকড়ে খাচ্ছে, কিন্তু তা বাহিরে প্রকাশ করছে না। বিগত বোর্ড পরীক্ষা এসএসসির সাথে এবার একটাই মাত্র পার্থক্য, মা ভাই এবার পাশে নেই, আর সে শহরে অবস্থান করছে। সকাল হতে একের পর এক ফোন করে অতিষ্ঠ আঁচল। গ্রাম থেকে মা ভাই শহরে ইবতেসাম পরিবারের সদস্যরা ফোন কল করেই চলেছে, খোঁজ খবর নিচ্ছে। অবশেষে চলে এলো কাঙ্ক্ষিত সময়। শান্তি নিলে হলরুমের সোফায় বসে ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে জাসবির। বিপরীত দিকে সোফায় বসে কাচামচে করছে আঁচল ও নিহা। চিন্তায় চিন্তায় দুজনের অবস্থাই খারাপ। ল্যাপটপ হতে দৃষ্টি সরিয়ে নিহার দিকে তাকালো জাসবির। অসহায় দৃষ্টিতে তাকালো নিহা। ভাইয়া কি এসেছে? মন্দ নয়। কত পয়েন্ট?
নিহার হাত পা কাঁপছে, শক্ত করে খামচে ধরেছে আঁচলের বা হাত। কিছুটা ভাব নিয়ে অবশেষে হৃৎপিণ্ড কাঁপিয়ে জাজবির বলল, 4.50। কি সত্যি? মাথা নাড়িয়ে সম্মত জানালো জাসপ্রির। খুশিতে কেঁদে দিল নিহা। আঁচল হাসি মুখে ওকে আলিঙ্গন করলো, শুভেচ্ছা জানালো। খানিক বাদে স্বাভাবিক হলো নিহা, চোখের পানি মুছে নিল। এবার মেহরোজ আঁচলের পালা। ধরফর ধরফর করছে হৃদযন্ত্রটি। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জাসপ্রিরের পানে। ল্যাপটপ হতে দৃষ্টি সরিয়ে আঁচলের দিকে তাকালো জাসপ্রির। কি হয়েছে? খুব খারাপ খারাপ করেছি? নিজেই দেখে নাও। গম্ভীর জাসপ্রির ল্যাপটপটি উল্টো করে আঁচলের দিকে ঘুরিয়ে দিল। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল আঁচল। গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। নিহত খুশিতে চিৎকার দিয়ে উঠেছে। হতবাক হয়ে চোখ মেলে তাকালো আঁচল। নিহার হাস্যোজ্জ্বল মুখখানি দেখে নিয়ে চটজলদি ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করল। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল কিছুটা সময়। অবশেষে নিহার ধাক্কায় হুঁশ ফিরল। আবেগতাড়িত হয়ে পড়ল আঁচল। 4.92। নিহাকে শক্ত করে জড়িয়ে ধরল আঁচল। কান্নামাখা হাসি ফুটে উঠল অধর কোণে। মুগ্ধ নয়নে প্রিয়দর্শিনীর কান্নামাখা হাসি মুখটি দেখতে লাগলো জাসপ্রির। ভেজা আঁখি পল্লব অধর কোণে লেপ্টে থাকা মনোমুগ্ধকর হাসির ছোঁয়া। লালচে মুখখানে জাসপ্রিরের হৃদয়ে আঘাত হানল। ভালোবাসার তিরিশে বিদ্ধ হলেও কঠিন হৃদয়। আঁচলকে বাহুবন্ধন হতে মুক্ত করে নিহা দ্রুত পায়ে সেটা হতে প্রস্থান করল। উদ্দেশ্য কাছের মানুষদের ফোন করে রেজাল্ট জানানো এবং আঁচল জাসপ্রিরকে একটুখানি স্পেস দেওয়া। কান্নার ফলেই আঁচলের গৌরবনে মুখশ্রী লালাভ আভায় ছেয়ে গেছে। থেমে থেমে কেঁপে উঠছে আঁচলের কোমল দেহ। উঠে দাঁড়ালো জাসপ্রির, ধীর পায়ে এসে বসলো আঁচলের বাপাশে। হঠাৎ পাশে জাসপ্রিরের উপস্থিতিতে চমকালো আঁচল। চোখ তুলে তাকালো জাসপ্রিরের পানি। ভেজা নয়নে মিলিত হলো বাদামি এক জোড়া নেশালো নয়ন। নয়নে নয়নে হলেও কিছুক্ষণের মিলন। অকৃত্রিম হাসির রেখা ফুটিয়ে জাসপ্রির বলল, কংগ্রাচুলেশনস মেহরোজ আঁচল। এইচএসসি নামক জীবনে অন্যতম লড়াইয়ে সাকসেস তুমি জয়লাভ করেছো দুর্দান্তভাবে। হয়তো A+ আসেনি, তাতে কি হয়েছে? তুমি নিজের সেরাটা দিয়েছ। তোমার এই সফলতার পূর্ণ ক্রেডিট তোমার। মহান আল্লাহ তোমার সহায় হয়েছিল। তাই তো পরীক্ষার 1 মাস পূর্বে অত বড় অঘটন, দুশ্চিন্তা, ঝড় সবটুকু কাটিয়ে তুমি পরীক্ষা দিতে পেরেছো। একটুর জন্য A+ মিস হয়েছে, তাই বলে মন খারাপ করো না, বরং নিজের এই সফলতায় খুশি হও। আগামীর জন্য প্রস্তুতি নিতে থাকো। তোমার পরবর্তী লড়াই ভার্সিটি লাইফ। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট মাই লেডি। মাই লেডি। ইংরেজি শব্দ দুটো যেন ঝংকার তুলো কর্ণকুহরে। মন্ত্রমুগ্ধের ন্যায় সবটুকু শ্রবণ করছিল আঁচল। শেষোক্ত মাই লেডি সম্বোধনে এলোমেলো হলো সে। উত্তপ্ত হয়ে উঠল দুগাল। লাজুক আভা ফুটে উঠল মুখে। আর চোখে একটিবার তাকালো। বিমোহিত হলেও সেই অকৃত্রিম হাসি উপভোগ করতে পেরে। পুরনো মুহূর্ত ছাপিয়ে হঠাৎই চোখ পর্দায় দৃশ্যমান হলো ভয়ানক সেই রক্তাক্ত রূপ। আবেগ আপ্লুত হয়ে পড়ল আঁচল। ডান কাত হয়ে শুয়ে অশ্রু বিসর্জন দিতে লাগলো। এতটা কষ্ট হচ্ছে কেন? কেন বিষ যন্ত্রণা হচ্ছে হৃদয়ে? তবে কি সে ভালোবেসে ফেলল এই কোমরামুখ মানুষটিকে? ঠকে গেল তাকে ভালোবেসে? আহা, ভালোবাসা এত যন্ত্রণা কেন? কেন বিরহ এত পোড়ায়? যন্ত্রণাময় এক রাত পেরিয়ে সকাল হলো। রবির কিরণে আলোকিত হলো বসুন্ধরা। রাতভর ঘুমাতে পারেনি আঁচল। বারবার চক্ষু পর্দায় ভেসে উঠেছে রক্তের আঘাতে জর্জরিত মানুষগুলোর চেহারা। তাদের যন্ত্রণা। পুরো শরীর কেমন ম্যাচম্যাচ করছে। গতকাল অধিক সময় ধরে শাওয়ার নেওয়ায় কুফলিটি। দুর্বল শরীরে উঠে বসলো আঁচল। দেহ হতে কাঁথা সরিয়ে ফ্লোরে পা রাখলো। ঝিমঝিম করে উঠল মাথা। কেমন যন্ত্রণা অনুভূত হচ্ছে। নিজেকে সামলিয়ে নিল আঁচল। উঠে দাঁড়িয়ে কাঁথা ভাঁজ করলো। গুছিয়ে ফেলল বিছানা। অতঃপর ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। রাগে গজগজ করছে জাসপ্রির। কখন থেকে গাড়িতে অপেক্ষা করছে, কিন্তু শেষমেশ নিহা এসে কি জানালো? নির্দয় রমণী নাকি আজ কোচিংয়ে যাবে না। কোচিংয়ে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না, সব হলো ঢং। আমাকে অ্যাভয়েড করছো মেহরোজ আঁচল। ঠিক করছো না তুমি। আমাকে কিছু বলবার সুযোগ না নিজেই সবটা ভেবে নিলে। অসীম যন্ত্রণায় ভোগাচ্ছ আমায়। এ তোমার নির্বুদ্ধিতার পরিচয় দিলে। কাজটা তুমি ঠিক করলে না প্রিয়দর্শিনী।
ইউ হ্যাভ টু পে ফর দিস, ইউ হ্যাভ টু। রক্তিম নয়নে রুম নাম্বার 202 এর জানালায় তাকিয়ে স্টিয়ারিংয়ে ডান হাতে আঘাত করে জাসবির। বিক্ষিপ্ত হয়ে রয়েছে হৃদয়। বিছানায় কাতরাচ্ছে মেহরোজ আঁচল। বিড়বিড় করে একাকে কিছু বলেই চলেছে। ওর শিউরে বসে বারবার কপালে জলপট্টি দিয়েই চলেছে নিহা। ভয় বাকরুদ্ধ হয়ে গেছে সে। মেয়েটার জ্বর 102 ডিগ্রি ছাড়িয়েছে। ওষুধ খাওয়ানো হয়েছে, জলপট্টি দেওয়া হচ্ছে বারবার, তবুও কোনো উন্নতি হচ্ছে না। সে কখন থেকে বিছানায় কাতরাচ্ছে মেয়েটা। ওর এই অবস্থায় সইতে পারছে না নেহা। এত রাতে কি থেকে কি করবে একাকি একটা মেয়ে বুঝতে পারছে না। দেয়ালঘড়ির দিকে তাকালো নেহা। রাত 2:15 হঠাৎই কান্না পাচ্ছে ওর। আঁচল চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করেই বলছে। দু হাতে খামচে ধরেছে বিছানার চাদর। অক্ষিকোল ভিজে গিয়েছে। পুরো দেহ এত গরম যে স্পর্শ করা দুষ্কর হয়ে গেছে। আঁচলকে নেহার দায়িত্বে ভরসা করে রেখেছে জাসবির। বারবার বলেছে কোনোরূপ অসুবিধা হলে বিন্দুমাত্র দ্বিধা না করে যোগাযোগ করতে। সেটা যদি মাঝরাত হয় তবুও। দ্বিধায় পড়ে গেল নেহা। এত রাতে কল করবে কি? এটি কি অশোভন লাগবে না? কিন্তু এছাড়া উপায় কি? আল্লাহ না করুক আঁচলের কিছু একটা হয়ে গেলে এজন্য নেহাকে যদি জাসবির দোষারোপ করে, তাহলে? কান্না পাচ্ছে নিহার। ভেজা রুমাল বাটিতে রেখে আঁচলের খাট থেকে নেমে গেল। পা বাড়ালো নিজের খাটের দিকে। বালিশের পাশে রাখা ফোনটি হাতে নিল। ঘড়িতে আরেকবার চোখ বুলিয়ে কন্ট্যাক্ট লিস্টে থেকে জাসবির ভাইয়া নাম্বারটা বের করলো। কাপা কাপা হাতে অবশেষে ফোন করেই ফেলল। অফিসিয়াল কাজ সেরেছে কিছুক্ষণ আগে। বারান্দার রেলিংয়ে হাত রেখে মেঘে ঢাকা চাঁদের পাড়ে তাকিয়ে রয়েছে জাসবির। আকাশের মতো তার হৃদদিগন্ত মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। সে মেঘের আড়ালে ঢাকা পড়েছে তার প্রেমময় চন্দ্র। আড়ালে লুকিয়ে গিয়েছে তার প্রাণপ্রিয়া আঁচল। 24 ঘন্টার অনেকটাই বেশি সময় পেরিয়ে গিয়েছে তার অভিমানিনী আঁচলের দেখা পায়নি। পায়নি তার একটুখানি সান্নিধ্য। মায়াবী দু চোখে হারানোর বিন্দুমাত্র সুযোগ পায়নি। কণ্ঠস্বর শোনা তো বহুদূর। কী করে পারল আঁচল এতটা নির্দয় হতে? তবে সে কি জেনে গেল আজাদ ইবতেসাম জাসবিরের সবচেয়ে বড় দুর্বলতা? তাই তো বিরহ নামক অস্ত্রে কুপঘাত করছে এই কঠিন হৃদয়ের মানবকে। ধ্বংস করে দিচ্ছে তার হৃদ কুঠির। এত বিধ্বংসী কেন তুমি প্রাণপ্রিয়া? কেন মারছো আমায় তোমার বিরহে? এর চেয়ে বড় একেবারেই করে দাও শেষ। তোমার এই বিরহ যে বড্ড যন্ত্রণাদায়ক। হৃদয়ে দংশন করে প্রতিটি মুহূর্ত। এতটা নির্দয় হও না তুমি। পুরিও না আমায় তোমার বিরহ অনলে। রিংটনে ভাবনা হতে বেরিয়ে এলো জাসবির। এত রাতে কে কল করছে? চিন্তিত হলো সে। বারান্দা হতে বেরিয়ে রুমে এলো। বেডসাইড টেবিলের উপর রাখা মোবাইলটা হাতে নিয়ে চমকালো। এত রাতে নিহা? বিন্দুমাত্র বিলম্ব করলো না জাসবির। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। হ্যালো নেহা, এত রাতে কল করলে? ওদিকে সব ঠিক আছে তো? আঁচল, আঁচল ঠিক আছে তো? চিন্তিত হয়ে পড়েছে জাসবির। নিহা ওপাশ হতে মলিন স্বরে বলল। ভাইয়া কিচ্ছু ঠিক নেই। কেন, কি হয়েছে? এইবার আমায় সত্যি বলো, কি হয়েছে আঁচলের? ও ঠিক আছে তো? ভাইয়া আঁচলের খুব জ্বর, 102 ডিগ্রি ছাড়িয়েছে। আমি ওষুধ খাইয়েছি, জলপট্টিও দিচ্ছি, কিন্তু কোনোই লাভ হচ্ছে না। ও ও ও যন্ত্রণায় ছটফট করছে ভাইয়া। আমার না খুব চিন্তা হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। তাই আপনাকে। কথাটা শেষ করতে পারল না নিহা। পূর্বেই শুনতে পেল গম্ভীর স্বর। আমি আসছি। টুটটুট শব্দ ভেসে এলো কর্ণকুহরে। কল কেটে গেছে। চিন্তিত নয়নে অসুস্থ আঁচলের দিকে দৃষ্টিপাত করলো নিহা। শান্তি নিরে হলরুমময় পায়চারি করছে জাসবির। উদ্ভ্রান্ত লাগছে তাকে। শরীরের প্রতিটা শিরা উপশিরা যন্ত্রণা অনুভূত হচ্ছে। যন্ত্রণা অনুভূত হচ্ছে। প্রিয়দর্শিনী অসুস্থ। সে জ্বরে কাতরাচ্ছে। শরীর পুড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে তার। এমনটি ভাবনাতেই হৃদয় অশান্ত হয়ে পড়েছে। বুকের ভিতরে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে দেহ মনে। কিছুতেই শান্ত হতে পারছে না সে। শুধু রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করেই বেড়াচ্ছে। কিছুক্ষণ বাদে ডক্টর এলেন এখানে। তাকে দেখে ছুটে গেল জাসবির। ডক্টর, আঁচল ঠিক আছে? দেখুন, হঠাৎ করে অনেকক্ষণ পানিতে ভিজেছেন পেশেন্ট। এর উপর নিজের প্রতি অবহেলা, তাই জ্বর হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। মেডিসিন প্রেসক্রাইব করা দিয়েছি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আশ্বস্ত হলো জাসবির। শান্ত স্বরে বলল। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট ডক্টর। এত রাতে ছুটে এলেন।
ইটস ওকে মিস্টার, এটা তো আমার ডিউটি। আসছি তাহলে, পেশেন্টের খেয়াল রাখবেন। হুম। বিদায় নিলেন ডক্টর। ঘুম কাতরে লেডি ইনচার্জ দরজায় দাঁড়িয়েছিলেন। উনি চলে যেতে উদ্যত হতেই জাসবির ওনার কাছে গেল। ম্যাম, হ্যাঁ। ম্যাম উইথ ইউর পারমিশন আমি আঁচলকে একবার দেখতে চাই। সরি মিস্টার ইবতিসাম, এটা নিয়ম বহির্ভূত। এত রাতে শান্তিনীরের বাইরে কেউ অ্যালাউ নয়। সেখানে আপনি বাক বিতণ্ড করে ভেতরে ঢুকলেন, এখন আবার রুমে যেতে চাইছেন। আই এম সরি, আই কান্ট আই অ্যালাউ দিস। ম্যাম প্লিজ, আমি একবার দেখা করেই চলে যাব, আই প্রমিস। সরি, এটা সম্ভব নয়। ম্যাম প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, ওকে না দেখে আমি শান্ত হতে পারছি না। মিস্টার ইবতিসাম, আপনি বোঝার চেষ্টা করুন। যেই নিয়ম সবাই মেনে চলে সেটা আপনাকে কি করে অমান্য করতে দেয়? এমনটা চলতে থাকলে কদিন পর তো কেউ নিয়ম কানুন ধারই ধারবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হতাশ জাসবিরকে রেখে প্রস্থান করলেন লেডি ইনচার্জ। রাগান্বিত জাসবির এক ঘুষি মারল দেয়ালে। চেষ্টা করতে লাগলো অশান্ত নিজেকে শান্ত করবার। রাতটা শান্তি নীরের বাইরে গাড়িতে বসেই নির্ঘুম কাটিয়ে দিল জাসবির। আসল জানতেও পারল না তার জন্য এই পাগলাটে মানুষটা অনুভূতি। টেরও পেল না আচলের বিরহে কঠিন হৃদয়ের একজন মানব কিভাবে ভেঙে চলে যাচ্ছে, কিভাবে রক্তাক্ত হচ্ছে তার হৃদয়। হে কেমন ভালোবাসার সাগরে ডুবে গেল আজও ইবতিসাম জাসবির, যেখান থেকে সাঁতরে ফেরা অসম্ভব। পুরো 2 দিন বাদে জ্বর সেরে গেল আঁচলে, তবে দুর্বলতা এখনো কাটেনি। রয়ে গেছে কোচিং তো অফ যাচ্ছেই, আর ফোনটা অন থেকেও যেন অফ। জাজবির ব্যতীত সকলের সাথেই কম বেশি যোগাযোগ হচ্ছে। ইবতিসাম পরিবারের সদস্যরা কয়েকজন তো আঁচলের অসুস্থতার খবর শুনে দেখা করে গেছে। সাজিদ ইচ্ছে সত্ত্বেও আসতে পারেনি। আঁচল নিষেধ করেছে, বলেছে সে ভালো আছে, এই মুহূর্তে কাজকর্ম বাড়াতে আসার দরকার নেই। শেষমেশ ওকে ভিডিও কলে দেখে আশ্বস্ত হয়েছে সাজিদ। ঢাকায় আর আসেনি, অসুস্থতা পুরোপুরি কাটিয়ে উঠেছে আঁচল। পুরো 10 দিন হয়ে গেছে আজল ইবতিসাম জাসবিরের সঙ্গে আঁচলের যোগাযোগ নেই। এই 10টি দিন জাসবির না ওর সমুদ্রের কণ্ঠ শুনতে পেয়েছে, না ওর মায়াবী মুখখানি দেখতে পেয়েছে। বাড়ির লোকেরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যে ওদের মধ্যে কিছু তো একটা হয়েছে, তবে সাহসে কুলায় নেই যে ওরা জাসবিরকে জিজ্ঞেস করবে কি হয়েছে। অগত্যা চুপ হয়ে গেল সকলেই। 1 সপ্তাহ কোনো মতে কোচিং মিস করেছে আঁচল, তবে আর সম্ভব হয়নি। তাই আশ্রয় নিল ছলচাতুরির। জাসবিরের অগোচরে ওকে বোকা বানিয়ে 2 দিন কোচিংয়ে আসা যাওয়া করলো। যেখানে জাসবির ওর জন্য গাড়িতে অপেক্ষা রয়েছে, সেখানে ও পেছনে গেট দিয়ে ফটাফট কেটে পড়তো। এভাবেই 2 দিন পালিয়ে বেড়ালো। একটু দেরিতে হলেও তা জাসবিরের বোধগম্য হলো। ক্রোধে ফেটে পড়ল আজওয়াদ ইবতিসাম জাসবির। লাল বর্ণ ধারণ করলো 2 চোখ। মেহরোজ আঁচল, ইউ হ্যাভ টু পে ফর দিস। শুক্রবার দিন আজ বেলা করে ঘুম ভেঙেছে আঁচলের। ফজরের সালাত কাজা গেছে, এতটাই গভীর ঘুমে বিফোর ছিল সে। ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিল আঁচল। অতঃপর সাপ্তাহিক রুটিন মাফিক কিছু কাপড় চোপড় ধুতো করলো। পুরো রুম গোছগাছ করলো। জোহরের আজান পড়তে আঁচলের কাজ শেষ হলো। পোশাক ও তোয়ালে নিয়ে গোসলে গেল সে। আঁচল গোসল সেরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরোলো। এবার গোসলে গেল নেহা। ভেজা তোয়ালে আঁচল বারান্দায় মেলে দিল। তখনই বেজে উঠল ওর মোবাইল রিংটন। বারান্দা ছেড়ে রুমে এলো আঁচল। খাটের উপর রাখা মোবাইলটা হাতে দিল। কলার নেমে শো করছে আকরাম আঙ্কেল। মুচকি সেই কলটি রিসিভ করলো আঁচল। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? চিন্তিত মনে আশাকুঞ্জ প্রবেশ করলো আঁচল। পরনে তার নীলাভ চুড়িদার এবং ম্যাচিং হেজাবে আবৃত দীঘল কালো কেশ। সে যথেষ্ট চমকালো বাড়ির ভেতরে প্রবেশ করে। সে কি দেখছে সে? বাড়ি ভর্তি লোকজন, দেখি তো অতিথি বলেই মনে হচ্ছে। অজানা ভয়ে কেঁপে উঠল হৃদয়। তৎক্ষণাৎ আশেপাশে চেনা মুখ খুঁজতে লাগলো। এদিক ওদিক চোখ বুলাতেই চোখে পড়লো ডাইনিং টেবিলের কাছে কথোপকথনে লিপ্ত নাসিমের দিকে। নাসিম ভাইয়া? দ্রুত পায়ে নাসিমের দিকে এগুলো আঁচল। নাসিম 2 জন লোকের সাথে কথা বলছিল। তখনই ডান পাশে এসে দাঁড়ালো আঁচল। ভাইয়া? আঁচলের কণ্ঠ শুনে ওর দিকে তাকালো নাসিম। আসসালামু আলাইকুম। নাসিম লোক দুটোকে বিদায় জানিয়ে মিষ্টি এসে সালামের জবাব দিল। আঁচল চিন্তিত স্বরে শুধালো। ভাইয়া, বাড়িতে হঠাৎ এত অতিথি, সব ঠিক আছে তো? আঙ্কেল, উনি কোথায়? শরীর কি বেশি খারাপ? খুব কষ্ট হচ্ছে? প্রশ্নের উত্তর দিল না নাসিম, বরং জোরে জোরে স্ত্রীকে ডাকতে লাগলো। লাবণ্য, লাবণ্য।
ব্যস্ত পায়ে হাজির হলো লাবণ্য। আঁচলকে খেয়ালই করেনি সে। খপট রাগ দেখিয়ে বলল, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? এমন ভাবে ডাকছো যেন বাড়িতে ডাকাত পড়েছে। তুমি জানো না কত কাজ পড়ে আছে? হ্যাঁ, আরে বাড়িতে ডাকাত পড়েনি, আর কাজ পরেও করতে পারবে। আগে ভিআইপি গেস্টকে তো রিসিভ করো। আঁচলকে দেখিয়ে বলল নাসিম। ওর দিকে তাকিয়ে লাবণ্য চমকালো। পরক্ষণে মুচকে এসে জড়িয়ে ধরল। কিচ্ছুটি বোধগম্য হলো না আঁচলের। কি থেকে কি হচ্ছে, এসব কি? কিছুই তো বুঝতেই পারছে না। আমার বোনটা চলে এসেছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আপু, ড্রাইভার আঙ্কেল নিয়ে এসেছেন। তাই? তাহলে তো অসুবিধা নেই। তোমাদের এই আলাপ পরে করো, আগে ওকে নিয়ে ভিতরে যাও। লাঞ্চ টাইম হয়ে গেছে মামার জন্য। ও নিশ্চয়ই খাবার খাওয়ার টাইম পায়নি। ও লাঞ্চের ব্যবস্থা করো। ও হ্যাঁ, খেয়ালই ছিল না। আচ্ছা, এসো এসো। আঁচলের হাত ধরে ব্যস্ত পায়ে সেটা হতে চলে গেল লাবণ্য। আঁচল মাথাদান করার সুযোগ অবধি পেল না। আমার মিষ্টি ভাবি। আঁচলকে দু হাতে দু বাহু পাশে আলিঙ্গন করে উৎফুল্ল কণ্ঠে বলল জিনিয়া। ওকে নিজের থেকে ছাড়িয়ে নিল আঁচল। থমথমে মুখে বলল, জিনিয়া, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমার ভাবি, বোঝাবুঝির জন্য অনেক টাইম পাবে। এখন তাড়াতাড়ি লাঞ্চ সেরে নাও তো, কত বেলা হয়ে গেছে। বলেই আঁচলকে বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসে খাবারের প্লেট এগিয়ে দিল। ওরা দুজনে এই মুহূর্তে গেস্ট রুমে রয়েছে। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। পাবে ভাবি, নিশ্চয়ই পাবে। এখন আপাতত একটু অপেক্ষা করো। ইউ নো না, অপেক্ষার ফল মিষ্টি হয়। জিনিয়া, উফ ভাবি, আর কত নাম ধরে ডাকবে? এবার খেয়ে নাও তো, না খেয়ে কতক্ষণ থাকবে? এমনিতেই আজ বেশি এনার্জি দরকার। জিনিয়ার কণ্ঠে দুষ্টুমির ছাপ। অবাক হলো আঁচল। ভ্রুজোড়া কুচকে বলল, আমার সাথে ফাজলামো করছো? এই সত্যি করে বলো তো, তোমরা কি খিচুড়ি পাকাচ্ছ? কারোর জন্য সারপ্রাইজের ব্যবস্থা করা হচ্ছে, তাই এমন লুকোচুরি ভাব? হুম। এই কার জন্য সারপ্রাইজ? বলো না, বলো। উহুম, বলতে মানা। এখন খেয়ে নাও, সময় মতো জানতে পারবে। মুখ ফুলিয়ে ফেললো আঁচল। তখনই জিনিয়াকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করলো জেরিন। প্রবেশ করেই অবাক হলো। ভাবি, তুমি এখনো খাওয়া শুরু করোনি? কত বেলা হয়ে গেছে, খেয়াল আছে? আপু, আমি সেই কখন থেকে বলছি, ভাবি শুনছেই না। সে তো প্রশ্নের জবাবের জন্য উদ্গ্রীব হয়ে উঠছে। ভাবি, খাবারটা খেয়ে নাও, সময় মতো সব জানতে পারবে। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়েই জেন বোনকে বলল, জেনি, চল আমার সাথে, দরকার আছে। ভাবি, তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা আসছি। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল দুই বোন। বেশ চমকালো আঁচল। কিছু তো গড়বড় আছেই। সবার আচরণ কেমন অদ্ভুত লাগছে, কিন্তু কেন? বাড়িতে আসলে হচ্ছেটা কি? বেশ চিন্তিত মেহরোজ আঁচল। অপরাহ্নের প্রহর। আঁচল বারান্দায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছে প্রাঙ্গণে লোকজন ছোটাছুটি করছে। বেশ ব্যস্ত রয়েছে। প্রাঙ্গণের আরেকদিকে কিছু হচ্ছে বোধহয়, যা এখান থেকে দেখাই যাচ্ছে না। তবে আঁচল স্পষ্ট বুঝতে পারছে কিছু তো হতে চলেছে কিংবা হচ্ছে। তবে রুম থেকে বেরিয়ে তা খুঁজে বের করার মনোভাব ঝেড়ে ফেলেছে আঁচল। জাজবেরের সাথে যত যাই হোক না কেন, সে এখনও এই বাড়ির হবু পুত্রবধূ। আজও দীপ্তিশ্যাম জাজবীরের বাগদত্তা। দ্বিতীয়বারের মতো এ বাড়িতে এসে এমন গোয়েন্দাগিরি তার শোভা পায় না। এর আগে জিনিয়া ওদের জোড়াজড়িতে একবার এ বাড়িতে এসেছিল সে। ঘন্টা দুয়েকের মতো ছিল। বাড়ির লোকদের অমায়িক ব্যবহারে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে টেরও পায়নি। খুব ভালো একটা সময় কেটেছিল সেদিন। আর আজ দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। সেভাবে কেউ ওর সাথে দেখা করতে এলো না। যেই আসছে কোনো মতে কুশল বিনিময় করেই চলে যাচ্ছে। সকলে যেন আজ একটু বেশি ব্যস্ত। ব্যাপার কি, এ বাড়িতে আসলে হচ্ছেটা কি? আর ধৈর্য ধরতে পারছে না সে। কৌতূহলের চাপে শেষমেশ বারান্দা থেকে বেরিয়ে এলো। সাহস সঞ্চয় করে লাজলজ্জা ভুলে পা বাড়ালো রুমের বাহিরে। করিডোর ধরে হেঁটেই চলেছে আঁচল। কিছুটা পথে গিয়ে লিভিং রুমের কাছাকাছি পৌঁছাতেই থমকে গেল। থেমে গেল পদ্মযুগল। অস্ফুট স্বরে উচ্চারণ করল শুধু, মা। দ্রুত পায়ে ছুটে গেল লিভিং রুমে। সোফায় বসে থাকা মানুষটিকে দেখে অশ্রু বাঁধ মানল না। নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়লেও কয়েক ফোঁটা অশ্রু। কথোপকথনে লিপ্ত সহায়তা হঠাৎই এক কোণে মেয়েকে দেখে অবাক হলেন। মা তো মুহূর্তের মধ্যে আবেগতাড়িত হয়ে পড়লেন। দিকবিদিক বিবেচনা না করে ছুটে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল আঁচল। মা, আমার মা। 2 হাতে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আঁচল।
সোফায় বসে থাকা আজাদ সাহেব, আকরাম সাহেব এই দেখে মৃদু হাসলেন। সাজিদ মা বোনকে একসাথে দেখে টলমলে চোখে তাকিয়ে রয়েছে। মায়ের বুক থেকে মুখ তুলে তাকালো আঁচল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকলে শাহিদা ওর ললাটে চুমু এঁকে দিলেন। আদরে হাতে গোছানো চুলগুলো আবারও গুছিয়ে দিলেন। আমার আঁচল, কেমন আছিস মা? তোমায় ছাড়া ভালো ছিলাম না মা। বিশ্বাস করো, তোমায় খুব মিস করেছি, খুব মনে পড়তো তোমায়। এই তো মা, চলে এসেছি। আর কাঁদে না। এমন একটা দিনে কেউ এভাবে কাঁদে? এ কথা শুনে হুঁশ ফিরল আঁচলের। মাকে ছেড়ে দিয়ে আশেপাশে বয়োজ্যেষ্ঠদের খেয়াল করে কিছুটা লজ্জিত হলো। তা বুঝতে পেরে আকরাম সাহেব দুষ্টুমি করে বললেন, ইস, আমার মেয়েটা তো সিজ কান্দুরে জানাই ছিল না। মাকে দেখে কিভাবে ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল। ছোট বাচ্চাদের মতো করে কাঁদলে চলবে? তুই না ভার্সিটির স্টুডেন্ট? সরি। ডান হাতে উল্টো পিঠে অশ্রুবিন্দু মুছে মৃদুস্বরে বলল আঁচল। এ শুনে আকরাম সাহেব মলিন হেসে বললেন, মেয়ে আমার ঢাকায় এসে বড্ড গুটগাল হয়ে গেছে দেখছি। আগের মতো চঞ্চলতা হারিয়ে যাচ্ছে কি? চোখ তুলে তাকালো আঁচল, কিছু বলল না। এবার মুখ খুলেন আজাদ সাহেব। শাহিদা ও সাজিদকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ভেতরে গিয়ে রেস্ট করো, বুঝতেই পারছো সবাই ব্যস্ত। বলতে না বলতেই আবিদা হাজির। লজ্জিত হয়ে বললেন, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। না আপা, কোনো অসুবিধা হয়নি। আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে খুব বিজি, বুঝতেই পারছেন, তাই আপনার ঠিক মতন তদারকি অবধি করতে পারছি না। কিছু মনে করবেন না আপা। আরে না, কি যে বলছেন আমরা বুঝতে পারছি। আপনি চিন্তা করবেন না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বলে উঠে দাঁড়ালেন শাহেদা। আবিদার কাছে গিয়ে বললেন, চলেন আপা, এবার আপনাদের হাতে হাতে একটু সাহায্য করি। চমকালেন আবিদা। কি বলছেন এসব? আপনি কি করে? আবিদাকে ভুং ভাং বোঝাতে বোঝাতে ওখান থেকে চলে গেলেন শাহেদা। সাজিদ এবার বোনের দিকে তাকিয়ে বলল, বনু, ভেতরে চল। সম্মতি পোষণ করে আজাদ সাহেব বললেন, দিদিভাইকে নিয়ে ভেতরে যাও। ওরা উঠে দাঁড়াতেই হাজির হলো জেরিন। একজন ভৃত্যের সাথে কথা বলছিল সে। সাজিদকে দেখে থমকে গেল জেরিন। এতগুলো দিন বাদে কাঙ্ক্ষিত মানুষটি দেখা পেয়ে পুলকিত হলো। ভৃত্যকে বিদায় জানিয়ে ওদের দিকে এগিয়ে গেল সে। আসসালামু আলাইকুম। সালাম শুনে জেরিনের দিকে তাকালো সাজিদ ও আঁচল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নাসিম ভাইয়া, তাওসিফ ভাইয়া ওরা কোথায়? ব্যাকওয়ার্ডে? আচ্ছা, আমি সেখানে যাচ্ছি। আপনি বনুকে নিয়ে ভেতরে যান। আচ্ছা। লাজুক হেসে আঁচলকে নিয়ে ভেতরে চলে গেল জেরিন। সাজিদ অবশ্য এই লাজুক হাসি লক্ষ্য করেনি। সে চলে গেল ব্যাকইয়ার্ডের দিকে। কি, তুমি এসব কি বলছো মা? হতভম্ব মেহরুজ আঁচল নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছে না সে। মায়ের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। মাগরিবের সালাত আদায় করে বিছানায় বসতে না বসতেই একই বোমা ফাটালো মা। আমি ঠিকই বলছি, এসব আয়োজনের মূল মধ্যমণি তুই আর জাজবির বাবা। এবার তাড়াতাড়ি করে পরনের জামা বদলে এই লেহেঙ্গাটা পরে ফেলতো। মা, তুমি কি আমার সাথে মশকরা করছো? তোর সাথে মশকরা করব কেন? যা সত্যি তাই বলছি। বাকুদ্ধ হয়ে পড়েছে আঁচল। দুহাত নাড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বলল, মা, একটু বোঝার চেষ্টা করো। এটা বিয়ে এভাবে হুটহাট করে হয় না। কে বলেছে হয় না? এমন ভাবে বলছিস যেন ইতিহাসের এই প্রথমবারের মতো তোরই হঠাৎ করে বিয়ে হচ্ছে। উফ মা, আমি এমনটা বলেছি কি? না, বলিসনি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুই হঠাৎ এত আপত্তি করছিস কেন। তোদের দুজনের বাগদান সম্পূর্ণ হয়ে গেছে। একদিন না একদিন তো বিয়ে হতোই। সেই দিনটা অবশেষে চলে এসেছে। আজ তোর আর জাজবিরের বিয়ে। আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো আঁচল। জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে বলল, ক্ষমা করো মা, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আঁচলের সিরিয়াস কথা ফাজলামি মনে করে হেসে উড়িয়ে দিলেন শাহেদা। বিছানায় লেহেঙ্গা স্যুট রেখে বললেন, ফাজলামি করার জন্য পরে অনেক সময় পাবি মা। এবার তাড়াতাড়ি লেহেঙ্গা পরে আয় তো। পার্লার থেকে মেয়েরা সাজাতে এলো বলে। আমি ফাজলামো করছি না মা, সত্যি বলছি। তোর সত্যি মিথ্যে খেলা পরে হবে। তুই এখন লেহেঙ্গা পরে আয়। আমি বিয়েটা করছি না মা। আঁচল। বজ্রকণ্ঠে চেতে উঠলেন শাহেদা। মেয়ের সম্মুখে এসে দাঁড়ালেন।
চোখে চোখ রেখে বললেন, আর একটাও ফাজলামি নয়, চুপচাপ রেডি হয়ে আয়। আমি পারবো না এই লেহেঙ্গা বিয়ে, না। মেয়ের বাহু আঁকড়ে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালেন শাহেদা। কঠোর স্বরে বললেন, মশকরা হচ্ছে? বিয়ের মতো পবিত্র একটা বিষয়ে কোন সাহসে মশকরা করছিস? এমন ভাব করছিস যেন আমরা তোকে জোর করে বিয়ে দিচ্ছি। তোদের বাগদান হয়েছে 7 মাস হয়ে গেছে। এতগুলো মাস ধরে তোরা একে অপরের চিনিস, বুঝতে শিখেছিস একে অপরকে, জেনেছিস। এখন বিয়ের সময় ঘাড় তেরামি হচ্ছে। শহরে এসে চোখ ফুটে গেছে, বাগদান ভুলে গিয়ে অন্য কাউকে মনে ধরেছে। মা, তুমি এইসব কি বলছো? হ্যাঁ, এমন কিছুই না। তাহলে চুপচাপ তৈরি হয়ে নে, ঘন্টা খানেকের মধ্যেই বিয়ে। আর দাঁড়ালেন না শাহেদা। রুমের দরজা ভিড়ি দিয়ে প্রস্থান করলেন সেখান থেকে। রাগে দুঃখে দিশাহারা হয়ে পড়ল আঁচল। মা, তুমি কেন বুঝতে পারছো না? এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। ওই লোকটা একজন খুনি, আর একজন খুনিকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, সম্ভব না মা। আবেগপ্রবণ হয়ে বিছানায় বসে পড়ল আঁচল। এসব কি হচ্ছে? এবার কি করবে সে? সব পথে আটকে গেছে। পথভ্রষ্ট মেহজ আঁচল এখন কি করবে? কি করে আটকাবে এই বিয়েটি? কে বিশ্বাস করবে তাকে? এই নরক থেকে কি করে নিজেকে রক্ষা করবে সে? দু হাতে চুলগুলো আঁকড়ে ধরল আঁচল। নেত্রকোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তরল বিন্দু। অস্থির চিত্তে রুমময় পাচারি করছে আঁচল। একটুও স্বস্তি বোধ করছে না। কেমন অস্থির অস্থির লাগছে। কপল ছুঁয়ে ছুঁয়ে গলা পেয়ে সে জল গড়িয়ে পড়ছে। এসি চলা সত্ত্বেও ঘামছে সে। হঠাৎই থমকে গেল। দরজা উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করলো আজওয়াত ইবতেসাম জাসবির। আস্তে করে দরজাটা আটকে দিল। বুকের ভেতর ছট করে উঠল বুঝি আঁচলের। দ্রু দ্রু করছে বক্ষস্থল। দুহাটে বুঝিও মৃদু কাঁপছে। মেঝেতে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে গেছে। এই বুঝি ভারসাম্য হারিয়ে পড়ে গেল। উথাল পাথাল হৃদয়ে আস্তে ধীরে পিছু ঘুরে দাঁড়ালো আঁচল। বাকশূন্য হয়ে পড়ল জাসবিরের চাহনিতে। মায়াবী দু নয়ন আবদ্ধ হলো, বাদামি নেশালো ওই দুই নয়নে। পুরো 10 দিন বাদে প্রিয়দর্শিনী দর্শন পেল। চোখের সামনে সুপস্থিত। উতলা হৃদয়টা অবশেষে শান্ত হলো। স্বস্তি মিলল তনু মনে। তৃপ্তিকর এক চাহনিতে আঁচলের পানে তাকিয়ে রয়েছে জাসবির। এ চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ল আঁচল। সরিয়ে নিল দৃষ্টি। এলোমেলো চাহনিতে মেঝেতে তাকিয়ে রইল। আঁচলের পরনে চুড়িদার, ওড়নাটি দিয়ে দীঘল কেশ আবৃত। মায়াবিনীর মুখখানি বড্ড আদুরি লাগছে। একটুখানি ছুঁয়ে দেওয়ার প্রবল ইচ্ছে জাগছে হৃদয়ে। বুকটার মধ্যখানে লুকিয়ে রেখে বক্ষপিঞ্জরে প্রশান্তির পরশ বইয়ে দিতে ইচ্ছে করছে। মৃদু হাসির রেখা অধরে ফুটিয়ে একটু একটু করে আঁচলের দিকে এগোতে লাগলো জাসবির। এ অনুভূত হতেই ঘাবড়ে গেল আঁচল। পেছনে হটে যাওয়ার প্রবল ইচ্ছে সত্ত্বেও ব্যর্থ সে। যেন পদযুগল আটকে পড়েছে শক্ত মেঝেতে। একটিও নড়বার জো নেই। আগোতায় ভীত সন্ত্রস্ত মুখে দাঁড়িয়ে রইল। একটু একটু করে এক পা এক দু পা করে আঁচলের ঠিক সম্মুখে এসে দাঁড়ালো জাসবির। দুজনের মধ্যবর্তী দূরত্ব শুধুমাত্র ইঞ্চি আটেকের মতো। আঁচলের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। ওর তপ্ত শ্বাস আছড়ে পড়ছে জাসবিরের বক্ষ বরাবর। আবেগে সিক্ত হয়ে পড়ছে জাসবির। নিজেকে সামলিয়ে হঠাৎই ঝুঁকে গেল আঁচলের পানে। ফিসফিসে স্বরে বলল, অবশেষে মনে পড়লো আমায়, প্রিয়া। চরম আশ্চর্যজনিত হলো আঁচল। তৎক্ষণাৎ মাথাটা পিছিয়ে নিল খানিকটা। বক্র হেসে আঁচলে ডান বাহু ধরে ওকে সোজা করে দাঁড় করালো জাসবির। বাহু হতে হাত সরিয়ে শুধালো, ভয় পেলে? দু কদম পিছিয়ে গেল আঁচল। জবাব দেবার ভাষা হারিয়ে ফেলেছে যেন। কণ্ঠনালীতে শব্দগুচ্ছ আটকা পড়েছে বুঝি। কিছু বলতেই পারছে না। মৃদু হেসে জাসবির পুরো রুমময় চোখ বুলিয়ে নিল। বিছানার লেহেঙ্গা স্যুট দেখে বলল, এখনো রেডি হওনি কেন? রেডি না হয়ে আমাকে মেসেজ করে ডেকে পাঠালে। এই বুঝি তোমার জরুরি তলব? কিঞ্চিত ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আমার হাতে রেডি হতে চাও? হতবিহ্বল আঁচল কথা বলতেই যেন ভুলে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল শুধু। এই লোকটা আজ এসব কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন বেসময়ের মতো কথা বলছে কেন? কি হলো, চুপ করে গেলে কেন? তবে কি নীরবতাই সম্মতির লক্ষণ ধরে নেব? না। ঘোর আপত্তি জানালো মেহরুজ আঁচল। অবশেষে কথা ফুটল। বাহ করে হেসে জাসবির এগুলো খাটের দিকে। লেহেঙ্গা স্যুটটি খানিকটা সরিয়ে পিছনে আয়েশ করে বাঁ পায়ের উপর ডান পা তুলে বসলো। দু হাতে করদল কিছুটা পেছনে নিয়ে ভর রাখলো খাটের উপর। জাসবিরের আজকের হাব ভাবে একের পর এক বিস্মিত হচ্ছে আঁচল।
কিছুটি বোধগম্য হচ্ছে না তার। জাসবির ব্যস্ত ভাব দেখিয়ে বলল, কিসের জন্য জরুরি তলব করলে তাড়াতাড়ি বলে ফেলো। না আজ আমার বিয়ে। বুঝতেই পারছো বিয়ে বাড়িতে কত কাজ। এর মধ্যে নতুন করে অহেতুক কোনো ঝামেলায় এনার্জি ওয়েস্ট করতে চাইছি না। জানোই তো আজ রাতে কতটা এনার্জির দরকার পড়বে। দোকান গরম হয়ে গেল। লালাভ আভা ছড়িয়ে পড়ল কপল দয়ে। ছি, কিসব বলছে এই মানুষটা। কিন্তু এমন বেশরম ছিলেন না, নাকি আগে থেকে এমন ছিলেন, শুধুমাত্র সবার সামনে ভং ধরে থাকতেন। যেভাবে লুকিয়েছিলেন ওনার খুনি সত্তা, ঘৃণা ছড়িয়ে পড়ল মনকহিনে। থমথমে মুখে আঁচল বলল, এমনটা কেন করছেন? এমনটা? কিসের কথা বলছো? কি করেছি আমি? অবুঝ চাহনি জাসবীরের। সাহসযোগী আঁচল পুনরায় বলল, আপনি কি সত্যিই বুঝতে পারছেন না? না তো, এক্সপ্লেইন মি প্লিজ। দাঁতে দাঁত চেপে জাসবীরের পানে তাকালো আঁচল। আপনি এমন অবুঝের মতো কেন করছেন? হঠাৎ করে এই বিয়ে, আত্মীয় স্বজনের সমাগম, কেন এইসব? বিয়ে বাড়িতে রিলেটিভস থাকবে, ইটস নর্মাল, তাই না? যেখানে বিয়েটাই হচ্ছে না সেখানে আত্মীয় স্বজনের উপস্থিতি উটকো নয় কি? হা হা করে হেসে উঠল জাসবীর, যেন আঁচলের মুখে বর্ষসেরা জোকস শুনল। চরম বিরক্ত হলো আঁচল। খাটে সোজা হয়ে বসলো জাসবীর। হাসি থামিয়ে বলল, ওহ আচল, তুমি এত ভালো হাসাতে পারো জানাই ছিল না। হঠাৎ করে খাট থেকে উঠে দাঁড়ালো জাসবীর। আঁচলের সম্মুখে দাঁড়িয়ে ডান হাতে শক্ত করে আঁকড়ে ধরলো আঁচলের বাম বাহু। কঠিন মুখশ্রীতে বলল, তুমি যে কতটা নির্দয় তাও জানা ছিল না মেহরজ আচল, ঠিক জানিয়ে দিলে। শক্ত করে বাহু আঁকড়ে ধরায় ব্যথা পাচ্ছে আঁচল, যা পুরো দমে অগ্রাহ্য করছে জাসবীর। ব্যথা চোখ মুখ খিচিয়ে আঁচল থেমে থেমে জিজ্ঞেস করলো, আমি নির্দয়? আরেকটু শক্ত করে বাহু আঁকড়ে ধরে। হ্যাঁ নির্দয় তুমি, চরম নির্দয়। একটা মানুষকে অবহেলার সাগরে ডুবিয়ে কি করে মেরে ফেলতে হয়, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। মেরে ফেলার কৌশল তো আপনার ভালো জানা, আমার তো নয়। বাহু ছেড়ে দিল জাসবীর। হাসি হাসি মুখ করে শুধালো, আচ্ছা, অতগুলো মানুষের বিরুদ্ধে আপনি একা একজন, তবুও সবাইকে কুপকাতু করে ফেললেন। তাহলে কৌশল গ্রহণকারী হিসেবে কে সেরা? নিশ্চয়ই আপনি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মেহরোজ আঁচল। স্ট্র্যাটেজি গ্রহণে নিঃসন্দেহে আই এম দ্য বেস্ট ওয়ান। দুহাত দুদিকে প্রসারিত করে কথাটি বলল জাসবীর, যা আঁচলের দৃষ্টিভঙ্গিতে অহংকার মনে হলো। আঁচল কিছু বলতে উদ্যত হলেই হুট করে ওর সামনে হাজির হলো জাসবীর। খুব সন্নিকটে সে কঠিন মুখ করে বলতে লাগলো, 10টা দিন তুমি নিজের ইচ্ছে মতো চলেছ, আমায় অসীম কষ্ট দিয়েছ। এই আজওয়া দীপ্তি জাজবীরকে হার্ট করার রাইট কিন্তু তোমাকে এখনো দেইনি আঁচল। সে যাই হোক, তুমি যা করার করে ফেলেছ, জাস্ট ফরগেট ইট। এখন চুপচাপ বধূ এসে নিজেকে সাজাও, আর 3 কবুল বলে আমার জীবনে গ্র্যান্ড এন্ট্রি নিয়ে নাও, ওকে? কথা শেষ করে ঘুরে দাঁড়ালো জাসবীর। চলে যাওয়ার জন্য এক কদম ফেলতেই শ্রবণ হলো, এই বিয়েটা আমি করতে পারবো না। ঝট করে ঘুরে দাঁড়ালো জাসবীর আঁচলের পানে। আপাতমস্তক চোখ খুলে শক্ত স্বরে বলল, খুব সাহস বেড়ে গিয়েছে, নট ব্যাড। আনফর্চুনেটলি আজ এই মুহূর্তে তোমার সাহস কোনো কাজেই আসবে না। সো চুপচাপ ভদ্র মেয়ের মতো রেডি হয়ে নাও, বিয়ের আসরে দেখা হচ্ছে। একজন খুনিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। দৃষ্টি নত করে মিনমিনে গলায় বলল আঁচল, যা ওর জন্য কাল হয়ে দাঁড়ালো। কানের পেছনে ডান হাতের 4 আঙ্গুল গলিয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুল গালে ছুঁয়ে প্রিয়দর্শিনীকে নিজের খুব কাছে টেনে নিল আজওয়া দীপ্তিশ্যাম জাসবীর। দুজনের মধ্যে ইঞ্চি দুইকের মতন দূরত্ব বিরাজমান। জাসবীরের তপ্ত শ্বাস আঁকিবুকি করে চলেছে আঁচলের মায়াবী মুখশ্রীতে। নিভু করতে আঁখি পল্লব, তিত্তির করে কাঁপছে ওষ্ঠাধর। আঁচলের চোখে চোখ রেখে জাসবীর অতি শীতল কণ্ঠে বলল, আমি খুনি নই, স্টপ ব্লেমিং মি, ওকে? ছেড়ে দিন আমায়, আমি আপনাকে বিয়ে করব না। গালের কোমল আবরণে বৃদ্ধাঙ্গুল আরেকটু চেপে ধরল জাসবীর। আর একটু সন্নিকটে গিয়ে বলল, বিয়েটা তো হচ্ছে, জাজবীর আর আঁচল আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সো চুপচাপ রেডি হয়ে নাও। না। অসীম ক্রোধকে নিয়ন্ত্রণে আনতে আঁচলের কপালে কপাল ঠেকালো জাসবীর। ঘন ঘন শ্বাস পেতে লাগলো। জাসবীরের তপ্ত শ্বাস প্রশ্বাসের গতিবেগে শিহরিত হচ্ছে আঁচল। মুদিত হয়ে এলো তার আঁখি পল্লব। কেঁপে কেঁপে উঠছে কোমল দেহটি। শান্ত মৃদু স্বরে জাসবীর বলল, আমায় রাগিও না প্রিয়া, সহ্য করতে পারবে না। আমার যেতে দিন প্লিজ।
কপালে কপাল ঠেকানো অবস্থাতেই জাসবির মাথা নেড়ে আপত্তি জানালো। অতঃপর মৃদু স্বরে বলে উঠল, তুমি আমার প্রেমিকা নও যে ব্রেকআপ করে চলে যাবে, আর আমিও খুশি খুশি যেতে দেব। তুমি আমার প্রাণ প্রিয়া মেহরোজ আঁচল। তুমি না যে মরে যাবে এই মানুষটি। সো এক ঝটকা নিজের থেকে সরিয়ে নিল। কঠোর স্বরে বলল, আর একটাও কথা নয়, চুপচাপ রেডি হও। অলরেডি অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছো। কাঁদতে কাঁদতে কয়েক কদম পিছিয়ে গেল আঁচল। জড়ানো কণ্ঠে বলতে লাগলো, আপনি নির্দয়, পাষণ্ড। এখনই আপনার সাথে সংসার করা যায় না। আপনি আরই বলতে পারলো না আঁচল। জাসবিরকে তেড়ে আসতে দেখে দেয়ালের সাথে সেটে গেল। ওর দুপাশ দিয়ে দেয়ালের ওপর দুহাত ভর করে ওর দিকে কিছুটা ঝুঁকে গেল জাসবির। ভীত সন্ত্রস্ত আঁচলের চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। মা, ভাইয়াকে ভালোবাসো তাই না? যথেষ্ট চমকালো আঁচল। ফেল করে তাকিয়ে রইল জাসবিরের মুখে। বক্র হেসে সে বলল, আমি তো খুনি, নির্দয়, কোনো মায়া দয়া নেই। তাহলে তোমার প্রতি সদয় হব কেন? হু আর ইউ? আমি শেষবারের মতো বলছি মেহরোজ আঁচল, রেডি হয়ে নাও। ধরে নাও এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর যদি তেড়ামি করো তাহলে তোমার মা ভাইয়ের সাথে যা কিছু হবে এটার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তুমি। অনলি ইউ, আন্ডারস্ট্যান্ড? বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল আঁচল। ভুলে গেলেও প্রতিক্রিয়া ব্যক্ত করতে। এই মানুষটি এতটা নির্দয়, তবে এই তার প্রকৃত রূপ? ছি, এতক্ষণে আসল রূপে এসেছে। আর সে কিনা এমন নিকৃষ্ট একজন মানুষের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। ছি, ধিক্কার দিচ্ছে নিজেকে। আপনি এমনটা করতে পারেন না। আঁচলের থেকে সরে গেল জাসবির। হাড়ের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। অফকোর্স পারি। যে 15 জনকে একাই খতম করতে পারে তার কাছে গ্রাম্য 2 জন মানুষ এমন কি কঠিন? জাস্ট একটা ইশারাতেই খতম। জাসবিরের টেনে টেনে সুরের কথা শুনে পিলে চমকে উঠল আঁচলের। আপনজনকে হারানোর ভয়ে কেঁপে উঠল অন্তরাত্মা। হু হু করে কেঁদে উঠল। হাত জোর করে বলল, এমনটা করবেন না প্লিজ। আমার মা ভাই, না না প্লিজ। সরি আঁচল, আজওয়াদ ইবতিসাম জাসবীরের কাছে নো দয়া মায়া। আমি তো একজন নিকৃষ্ট নির্দয় মানুষ, তাই না? ছড়াছড়া চোখে এগিয়ে এলো আঁচল। শুকনো ঢোক গিলে বলল, প্লিজ এমনটা করবেন না। ওদের ওদের যেতে দিন। যাবে, নিশ্চয়ই যাবে। মেয়ের শ্বশুরবাড়ি নিশ্চয়ই আজীবন থাকবে না। তুমি চুপচাপ বিয়েটা করে নাও। ওনারা রিসেপশন শেষ হলেই চলে যাবে, আই প্রমিস। এমন করবেন না। আমি আপনাকে শক্তভক্ত দুহাতে বাহু আঁকড়ে ধরল। হেসে বলল, বিয়ে করতে বাধ্য। আজওয়াদ ইবতিসাম জাজবীরের ফেয়ন্সে তাকে ডিচ করে চলে যাবে, এই কি হতে পারে প্রাণপ্রিয়া? ইম্পসিবল। বাহু দুটো আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে মুখখানে একটু এগিয়ে মৃদুস্বরে বলল, রেডি হয়ে নাও, নইলে আমি নিজ হাতে রেডি করে দেব। বিয়ের আগে সেটা নিশ্চয়ই তোমার কাম্য নয়। তোমার হাতে সময় খুবই কম আছে। যত তাড়াতাড়ি রেডি হবে ততই উপস, তোমার মা ভাইয়ের মঙ্গল। ওনারা তো এই বাড়িতেই আছেন। তোমার একটা ভুল সিদ্ধান্ত ওনাদের জন্য মারাত্মক কঠিন হতে চলেছে। রিমেম্বার ইট। ডান হাতে তর্জনী উঁচিয়ে সতর্ক করে দিল জাসবির। আর দাঁড়ালো না, বড় বড় কদম ফেলে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে একটি বড় পেছনে তাকালো। ক্রন্দনরত প্রিয়দর্শিনীকে এক পলক দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাসবির। রুম থেকে বেরোতেই মুখোমুখি হলো ছোট 2 বোনের। ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে দুজনে। ভাইকে দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ওদের অবস্থা বুঝতে পেরে বেশি ঘাটালো না জাসবির, শুধু বলল, ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিয়ে আয়। কম্পিত মাথা নেড়ে সম্মতি পোষণ করলো জেরিন। চলে গেল জাসবির। দীর্ঘশ্বাস ফেলে 2 বোন ভেতরে প্রবেশ করলো। আরশি সামনের চেয়ারে বসে রয়েছে আঁচল। ওর দুগালে ব্লাশ করে দিচ্ছে বিউটিশিয়ান এক তরুণী। টলমলে আঁখি বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। বিরক্ত হলো বিউটিশিয়ান। ম্যাম, দয়া করে আর কাঁদবেন না। চোখের পানিতে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো। আর কত কাঁদবেন? এক্সকিউজ মি, আপনি জানেন কার সাথে কথা বলছেন? আজওয়াদ ইবতিসাম জাসবীর এর উডবি ওয়াইফ সে। ভাইয়া যদি একবার জানতে পারে না আপনি ভাবির সাথে, তাই ঠিক টোনে কথা বলুন। সরি ম্যাম। বিউটিশিয়ান নিজেকে সামলিয়ে সাজে মনোযোগী হলো। আঁচল সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো কান্না ঠেকানোর, কিন্তু অশ্রু যে আজ বাদ মানছে না।
একে একে মুখের সাজ সম্পূর্ণ হলেও মেহরুজ আঁচলের। সিঁথির মধ্যেখানে টিকলি পরানো হলেও, দোকানে পরানো হলেও স্বর্ণের ঝুমকা, গলায় গোল্ড প্লেটেড নেকলেস পরিয়ে নাকে পরানো হলেও গোলাকার আকর্ষণীয় ডিজাইনের একটি ব্রাইডাল নথ। দীঘল কালো কেশের খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে কানের পিঠে গুজে দিল 3টে লাল গোলাপ। অতঃপর মাথা আবৃত করে দিল ব্রাইডাল দোপাট্টায়। মেহরুজ আঁচলের সাজ সম্পন্ন, স্বাস্থ্য সম্পন্ন, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে জেরিন ও জিনিয়া 2 বোন কাচুমাচু করছে, চিন্তিত কিছু একটা নিয়ে। তখন জিনিয়া খেয়াল করলো বরবেশে তার ভাইয়াকে। রিস্ট ওয়াচ ঠিক করতে করতেই এদিকে আসছে জাসপ্রির। ভয় ডর ভুলে মুগ্ধ হলো জিনিয়া। মুখ থেকে বেরিয়ে এলো, মাশাল্লাহ, ভাই কি হ্যান্ডসাম লাগছে। জিনিয়ার কথা শুনে জেরিন সম্মুখে তাকালো। সেও মুগ্ধ হলো ভাইকে বরবেশে দেখে। জাসপ্রির এসে ওদের সম্মুখে দাঁড়ালো, ভ্রু কুচকে গেল দরজার বাইরে ওদের দাঁড়াতে দেখে। এই যে মিস, এভাবে চোরকির মতো ঘুর করছো কেন? মুখ থুবড়ে পড়ে যাবে তো। আকস্মিক পুরুষালী কণ্ঠ শুনে প্রচন্ড রকম ঘাবড়ে গেল নিহা। চলমান পা দুটো সেটে গেল মেঝেতে। দৃষ্টি নত করে দুহাত কষলেই চলেছে। ওর ঠিক সামনে এসে দাঁড়ালো তাওসিফ। কি হলো, চুপ করে গেলে কেন? এত বড় বাড়িতে একা কি ঘুর করছিলে কেন? কি চাই? আঁচলকে চাই। বহুত সাহস সঞ্চয় করে জবাব দিল নিহা। ভাবিকে? সে তো সাজুগুজু করছে, সেখানে তোমার কি কাজ? রুড়ো কণ্ঠে শ্যামবর্ণা মুখখানি কাঁদো কাঁদো হয়ে গেল। মিনমিন করে বলল, একা ভালো লাগছে না। তো এই জন্য ভাবিকে ডিস্টার্ব করবে? ভারী পাজি মেয়ে তো তুমি। টলমলে চোখে তাওসিফের দিকে তাকালো নিহা। পরক্ষণে দৃষ্টি নত করে নিল। ওর টলমলে নয়ন জোড়া বোধহয় তাওসিফের দৃষ্টিগোচর হলো। সে কণ্ঠে কিছুটা শান্ত ভাব এনে বলল, ভাবি রেডি হচ্ছে, ডিস্টার্ব করো না। জিনিকে খুঁজে দেখো, আশপাশেই আছে বোধ হয়। আর দাঁড়ালো না তাওসিফ, ব্যস্ত পায়ে চলে গেল সেথা হতে। ওর যাওয়ার পানে তাকিয়ে রইল নিহা। কপল ছুঁয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। ভাইয়া, ভাবি কি করেছে? জাসবিরের গম্ভীর স্বরে ভীত হয়ে পড়ল জিনিয়া। ওর অবস্থা অনুধাবন করে জেরিন মৃদু স্বরে বলল, ভাবি কাঁদছে ভাইয়া, বের হতে চাইছে না। তোরা নিচে যা, আমরা আসছি। চমকালো 2 বোন। ভাই এসব কি বলছে? কি হলো, যা। আর দাঁড়ালো না 2 বোন। জিনিয়ার হাত ধরে জেরিন সেথা হতে প্রস্থান করলো। ডান হাতে তর্জনী দিয়ে ললাটের কার্নিশ চুলকে ফিরিয়ে রাখা দরজা উন্মুক্ত করে ভিতরে প্রবেশ করলো জাসবির। অতঃপর দরজা খানিকটা ফিরিয়ে দিল। সম্মুখে তাকিয়ে হৃদস্পন্দন থমকে গেল আজও দীপ্তেশাম জাসবিরের। বিমোহিত নয়নে সামনে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে রইল। প্রিয়দর্শিনীকে ইতিপূর্বে নানা রূপে হৃদয়ের রঙিন ক্যানভাসে অঙ্কন করেছে সে, কিন্তু বধূবেশে এ যে কল্পনার চেয়েও সহস্র গুণ মুগ্ধকর। পলক ঝাপটানো বন্ধ হয়ে গেল বুঝি। ধুকপুক করছে বক্ষপিঞ্জরের আড়ালে থাকা যন্ত্রটি। বিরামহীনভাবে নেশালো 2 নয়নে আঁচলের মায়াবী মোহনীয় রূপ সুধা উপভোগ করতে লাগলো জাসবির। ছোট ছোট কদম ফেলে আঁচলের পানে এগোতে লাগলো। প্রতিটি কদমের সঙ্গে বেড়ে চলেছে অস্থিরতা। উতলা হয়ে পড়ছে অবুঝ হৃদয়। আয়নার সামনে ছোট্ট টুলে বসে ক্রন্দনে লিপ্ত মেহরুজ আঁচল। তার ক্রন্দনরত মায়াময় মুখশ্রী তুফান তুলো জাসবিরের হৃদ জমিনে। নিভৃতে গিয়ে দাঁড়ালো আঁচলের পেছনে। চোখেতে চমকালো আঁচল। থেমে গেল ক্রন্দন। আয়নায় দৃষ্টি নিবদ্ধ হলো সুদর্শন এক মানবের। সে মানব আর কেউ নয়, বরং তার হবু বর আজও দীপ্তেশাম জাসবির। অফ হোয়াইট রঙের একটা আকর্ষণীয় শেরওয়ানি পরনে। শেরওয়ানির ডান কাঁধে ছেড়ে রেখেছে মেরুন রঙের গ্রুম দোপাট্টা, যার অপর প্রান্ত পিঠ ছুঁয়ে বা হাতের ভাঁজে রেখে দিয়েছে। পরনে মেরুন রঙের চুড়িদার পাজামা। চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা, চাপদারি ট্রিম করে রাখায় অত্যাধিক সুদর্শন লাগছে। নজর কাড়া সুদর্শন। রাগ অভিমান ভুলে ফেল করে তাকিয়ে রইল আঁচল। মৃদু হেসে আঁচলের দিকে কিঞ্চিত ঝুঁকে গেল জাসবির। এহেন কাণ্ডে চরম আশ্চর্য হলো আঁচল। ওর কর্ণকুহরে নিকটে অধর ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল জাসবির, এমন করে তাকিও না মনোমোহিনী, প্রেমে পড়ে যাবে। গভীর প্রেমে যেথা হতে বেরোনো অসম্ভব। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আঁচল। লালাভ আভা ছড়িয়ে পড়ল 2 কপলের কোমল আবরণে। হঠাৎই শিরশিরিয়ে উঠল সারা কায়া। শক্তপোক্ত 2টি হাত আঁকড়ে ধরেছে ওর 2 কাঁধ। কাঁধের উপর আছড়ে পড়ছে তপ্ত শ্বাসের ছোঁয়া। 2 কাঁধ ধরে ধীরে ধীরে ওকে দাঁড় করালো জাসবির। করল নিজের মুখোমুখি। অতঃপর বাঁ পায়ের সংস্পর্শে টুলটি সরিয়ে দিল। তার ও প্রাণপ্রিয়ার মধ্যে এখন আর কোনো বাধা নেই।
নিভৃতে কয়েক কদম পিছিয়ে গেল জাসবির। অতঃপর তার চক্ষু পর্দায় স্পষ্ট রূপে ধরা দিল মেহরোজ আঁচলের আকর্ষণীয় আবেদনময়ী রূপের ছটা। আঁচলের গরনে গোল্ডেন কালারের ব্রাইডাল লেহেঙ্গা, লেহেঙ্গার নিম্নভাগে গোলাকার ঘের বেশ ছড়ানো এবং আকর্ষণীয় ডিজাইনে মোড়ানো। লেহেঙ্গার উপরিভাগে রয়্যাল রেড কালারের দোপাট্টা শাড়ির মতন দেহে জড়িয়ে রেখেছে। শাড়িরূপী দোপাট্টাটি বা কাঁধে ছড়িয়ে রয়েছে, যার পাড় গোল্ডেন কালারের। আর একটু বড় একটি গোল্ডেন কালারের দোপাট্টা শোভা পাচ্ছে আঁচলের মাথায়। ওর দীঘল কালো কেশগুচ্ছ আবৃত রয়েছে দোপাট্টার আড়ালে। দোপাট্টাটি মসৃণ পিঠ ছুঁয়ে কোটি দেশের বেশ নিচে হাঁটু ছুঁই করছে। তার মায়াবী মুখশ্রী সে তো জাসবিরের হৃদস্পন্দন থমকে দিয়েছে। মুখে ব্রাইডাল সাজ, কেশগুচ্ছ দুভাগে ভাগ করে মধ্যখানে সিথি, যাতে শোভা পাচ্ছে টিকলি। বাপাশের কেশে ব্রাইডাল পাশা, মায়াময় দু চোখ স্মোকি আইস আকারে শোভিত। নাকের বাম পাশে গোলাকার ডিজাইনিং ব্রাইডাল নথ ছুঁয়ে রয়েছে। নেশালো অধৈর্যকল রাঙানো লিপস্টিকের কৃত্রিম রঙে। দোকানে ঝুমকো এবং গলায় গোল্ড প্লেটেড নেকলেস। খুঁটিয়ে খুঁটিয়ে প্রিয়দর্শিনীকে অবলোকন করলো জাসবির। দু চোখ ভরে উপভোগ করলো আকর্ষণীয় রূপের বহর। আজ সার্থক দু নয়ন, তৃপ্তিময় আভা ছড়িয়ে পড়ল মুখমণ্ডলে। কাঁদছিলে কেন? এখনই এত অশ্রু বিসর্জন দিলে চলবে? পরে বিদায় লগ্নে কি করবে? তখন তো অশ্রু শর্ট পড়ে যাবে। মুহূর্তটি স্বাভাবিক হলে এতক্ষণে আঁচল নিশ্চয়ই হেসে লুটোপুটি খেত, কিন্তু আজ এক ফোঁটাও হাসল না। থমথমে মুখে দাঁড়িয়ে রইল শুধু। দীর্ঘশ্বাস ফেলে জাসবিরের দিকে দু কদম এগিয়ে গেল। সন্নিকটে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, তোমার প্রবলেমটা কোথায়? বিয়ের মতো একটা পবিত্র ম্যাটারে এত তেরামি কিসের? আই এম টেলিং ইউ আঁচল, আমার কিন্তু এসব জাস্ট অসহ্য লাগছে। একবার যদি আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই না, মেহরোজ আঁচল, তোমার ফ্যামিলির যে কি হাল হবে ইউ কান্ট ইম্যাজিন। মারাত্মকভাবে ঘাবড়ে গেল আঁচল। শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করল ওর বক্ষস্থল। কণ্ঠনালী যেন জমে গিয়েছে পুরো দমে। ভয়ের তোপে কিছুই বলতে পারছে না। অসহায় চাহনিতে তাকিয়ে রইল শুধু। ছলমল করছে মায়াভরা আঁখি যুগল। তিরিক্ষি মেজাজে জাজবির বলতে লাগলো, একদম কাঁদবে না। তোমরা মেয়েরা শুধু কান্নাকাটি করেই সামনে থাকা মানুষটিকে কুপকাত করতে জানো। এছাড়া তো মস্তিষ্ক পুরোটাই ফাঁকা, কিচ্ছুটি বোঝো না। কেমন অস্থির শোনালেও শেষোক্ত বাক্যটি। আঁচলে দুকপল ছুঁয়ে গুড়িয়ে পড়ল তরল বিন্দু।